রোজিনার জামিন আদেশে আজকে আদালত বলেছেন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ এবং অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করে। রোজিনার আজকের এই কারাভোগে আসলে ক্ষতি সাংবাদিকতার হয়েছে তথা দেশের হয়েছে, এটা নিশ্চিত, কিন্তু লাভ কার? এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনি নিজে আইনের লোক, সেক্ষেত্রে এই প্রশ্নটা শুরুতে আপনার কাছ মাধ্যমে একটু পরিষ্কার হই। রোজিনা ইসলাম আজকে 5 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এইটার নজির এই স্বাধীন বাংলাদেশে আগে কখনো হয়নি, মানে কারোর বিরুদ্ধে এই অ্যাক্টটি প্রয়োগ হয়নি। সেই জায়গা থেকে এই আইনটি যখন করা হয়েছিল, সেটা আপনি আমার চেয়ে ভালো জানবেন যে ব্রিটিশ আমলে প্রায় 100 বছর আগে এটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে গোপনীয়তা রক্ষা করেন তথ্যের, সেই কারণে আইনটি করা হয়েছিল। এটি কেন সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে? ধন্যবাদ। এটি আসলে স্বস্তির খবর যে সাংবাদিক রোজিনা ইসলাম জামিনে মুক্ত হয়েছেন। তার বন্ধুরা, পরিবার পরিজন নিঃসন্দেহে এটি একটি আনন্দের বিষয় হিসেবে দেখছে এবং যেহেতু বিষয়টি এখনো বিচারাধীন, আমি এখানে ফ্যাকচুয়াল কোনো বিষয়ে আমি এটি মন্তব্য করব না। আমি যে কথাটি বলতে চাই যে দ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এটি আপনি বলেছেন যে 1923 সালে করা হয়েছিল। ওই সময় এটি ব্রিটিশ কলোনি ছিল এবং এই আইনের ধারার শুধু সাংবাদিকরা নয়, আমরা যদি এই আইন থেকে একজন আইনের ছাত্র হিসেবে যদি আমরা ধারা 1-এর উপধারা 2-এ যদি দেখি, আমি যে রিড আউট করি, ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাপ্লাইজ অলসো টু দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ অ্যান্ড পারসনস ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক হোয়ার এভার দে মে বি। বেসিক্যালি 1923 সালে এই ভারতীয় যে ব্রিটিশ কলোনি ছিল উপমহাদেশে, সেখানে শুধু এই জনপদের মানুষ ছিলেন না, এটা আমার যুক্তি। তখন ইংরেজ সহ ব্রিটিশ রাজের লোক সহ অন্যান্য দেশের মানুষ এখানে কাজ করতেন। আমার ধারণা তাদেরকে আইনের আওতায় আনার জন্য সেখানে আপনার যে সার্ভিস অফ দ্য রিপাবলিক বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধুমাত্র যে অফিসিয়াল সরকারি কর্মকর্তাদের জন্য, কর্মচারীদের জন্য ব্যবহার করা হবে তা কিন্তু নয়। এই আইনে সুনির্দিষ্ট করা হয়েছে এই আইন বাংলাদেশের সকল নাগরিকের জন্য এটি অ্যাপ্লাই করবে। আমি এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলতে চাই। আমি লন্ডনে ছিলাম 2005 সালে। আমি লন্ডনে একটি বিষয় দেখেছিলাম, সেখানেও কিন্তু দ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট রয়েছে। সেই আইনের আওতায় 2005 সালে লন্ডনের যে আইটিভির একজন টিভি সাংবাদিক নেইল গ্যারেথকে পুলিশের ইন্টারনাল প্রসিডিংসের একটি তদন্ত রিপোর্ট, ওই তদন্ত রিপোর্টটি ছিল যে একজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মানুষকে পুলিশ গুলি করে হত্যা করে। এই কারণেই ইন্টারনাল পুলিশের প্রসিডিংসের একটি রিপোর্ট আইটিভিতে প্রচারের জন্য সেদিন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই জন্য আরো আমি অনেক উদাহরণ দিতে পারবো। আরেকজন রাইটার যিনি টনি গ্যারেথ, তাকেও আইরিশ ওয়ারের উপর মিলিটারি একটি ডকুমেন্টস তিনি চুরি করেছিলেন, এই অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে। এই আইনটি শুধুমাত্র যে সরকারি অফিসিয়ালদের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়, এটি সকলের জন্য হচ্ছে প্রযোজ্য। এখানে এই আইনে কিন্তু সুনির্দিষ্ট করা আছে যে, আমি আইনের ছাত্র হিসেবে বলছি, এখানে যেহেতু তদন্তাত্মক বিষয়, আমি একজন আইনের একটি একাডেমিক বিশ্লেষণ, এখানে আপনার যে প্রহিবিটেড প্লেস, এই আইনের যে আপনার ধারা 2-এর 8 উপধারা D-তে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে প্রবেশ অধিকার সংরক্ষিত। সেই জায়গায় যাওয়ার পরে সরকারি কোনো গোপন দলিল কেউ যদি হস্তগত করে, সেগুলো ডিটেলস বলা আছে যে কিভাবে তারা নিতে পারে। সেখানে বলা আছে যে ছবি তোলা, আমি ডিটেলস সেখানে যাচ্ছি না, স্কেচ করা, মডেল প্ল্যান, এগুলো যদি চুরি করা। এখন দেখা যাচ্ছে যে আমাদের সচিবালয় একটি সংরক্ষিত জায়গা, সেখানে অবশ্য আমাদের পিআইডি, যে আমি কথা বললাম, পিআইডি বললো যে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট প্রতিদিন সচিবালয়ে 150 থেকে 200 সরকারি এই অফিসে সাংবাদিকরা প্রবেশ করেন এবং প্রায় 2500 সাংবাদিককে এই ধরনের কার্ড দেওয়া আছে। তাদের প্রবেশ অধিকার কিন্তু
সব জায়গা না, একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত লিমিট করা। যেখানে এই ধরনের গোপনীয় কাজ হয় সেখানে তারা ওই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই ধরনের বিশেষ কক্ষে তারা প্রবেশ করতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু যখন কার্ড দেওয়া হয় সেখানে বলা আছে। এই প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, আমি কয়েকদিন আগে ভারতের একজন সাংবাদিক সহ আমার এক বিদেশি সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করেছিলাম, পৃথিবীর কোন রাষ্ট্রে, আমি আবারও বলছি পৃথিবীর অন্য কোন দেশে এই ধরনের সরকারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা যেভাবে অবাধে প্রবেশ করতে পারে, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে সচিবালয়ে এই ধরনের প্রবেশের কোনো সুযোগ নেই। আমি ভারতের এক সাংবাদিককে প্রশ্ন করেছিলাম, তারা বলেছেন যে ওই রেসপেক্টিভ মিনিস্ট্রির হাই অফিসিয়ালদের পূর্ব নির্ধারিত কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তারা সেখানে যেতে পারেন না। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে তাহলে নির্দিষ্ট মন্ত্রী কিংবা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের মন্তব্য আপনারা সংগ্রহ করেন? তখন তারা বললেন যে আমরা পরের দিন মন্ত্রীর যদি কোনো পাবলিক যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে গিয়ে আমরা তাকে প্রশ্ন করার চেষ্টা করি কিংবা আমরা ইমেল করি, আমরা জবাব পাওয়ার চেষ্টা করি। এখন আপনি যে কথাটি বলেছেন যে এখানে এই আইন আগে প্রয়োগ করা হয়নি এবং আপনি বলছেন যে এটি 100 বছরের পুরনো আইন। আমি যদি আইনের ছাত্র হিসেবে বলি, আজকে যে আইনে এই ঘটনা সহ আমাদের ফৌজদারি আইন বিচার কার্য পরিচালিত হয়, ফৌজদারি কার্যবিধি সিআরপিসি, এটা কিন্তু 1898 সালে করা, এবং যে পেনাল কোড যার অধীনে আজকে এই যে সাংবাদিক রোজিন ইসলামেরও 2টি সেখানে দণ্ডবিধি প্রয়োগ করা হয়েছে, 379 এবং 411। এই দণ্ডবিধি কিন্তু 1860 সালে প্রণয়ন করা। কিন্তু এটা তো অহরহ আমরা এগুলো প্রয়োগ হতে দেখি। আমি বলছি এখন দেখতে হবে যে আইনগুলো টাইম টু টাইম রিফর্ম করা হয়েছে কিনা, সংস্কার করা হয়েছে কিনা। এই প্রসঙ্গে আমি একটি বিষয় অবশ্যই উল্লেখ করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা সিআরপিসির 500 এবং 502 যার অধীনে মানহানির মামলায় সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা যেত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সিআরপিসি সংশোধন করে এখানে অ্যারেস্ট ওয়ারেন্টের পরিবর্তে তিনি সেখানে শুধুমাত্র সামন যাতে ইস্যু করা হয়, সাংবাদিকদের যাতে কোনো রকম হয়রানি করা না হয় তার ব্যবস্থা তিনি করেছিলেন। এখন দেখতে হবে আইনের ত্রুটি ধরা পড়ার পরে আইনগুলো টাইম টু টাইম রিফর্ম করা হচ্ছে কিনা। জি জি, সে কারণেই আমার এই প্রশ্নটা করা ছিল যে মানে এটা যেহেতু এর আগে কখনো নজির ছিল না এবং আপনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আপনি লন্ডনের উদাহরণ দিয়েছেন, কিন্তু ভারতের যে বিখ্যাত বোফোর্স কেলেঙ্কারি যেটা আসলে পত্রিকায় প্রকাশ হবার পরে ব্যাপক আলোচিত আলোড়িত, এবং সেই রিপোর্টার যিনি চিত্রা সুব্রামানিয়াম, তিনি যে 350 পৃষ্ঠার একটা খুব গোপন মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত একটা রিপোর্ট তিনি পেয়েছিলেন সুইডেনের একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে, এবং পরে প্রশ্ন উঠেছিল যে এরকম একটি রিপোর্ট সাংবাদিকের হাতে যেতে পারে কিনা আইনি ব্যাপারে। সেখানে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট গণমাধ্যমের পক্ষে রায় দিয়েছে। আবার ওয়াটারগেট কেলেঙ্কারি দেখেন, সেটা একটা সরকার মানে রিচার্ড নিক্সনকে পদত্যাগ করতে হয়েছে যে রিপোর্টের প্রেক্ষিতে, সেটাও কিন্তু তথ্য চুরি করেই করেছিলেন রিপোর্টার। এবং অসংখ্য পুলিৎজার পুরস্কার, সাংবাদিকদের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, সেখানেও কিন্তু এই ধরনের নানান উপায়ে সাংবাদিক আসলে তথ্য সংগ্রহ করেন, সে কখনো বৈধ কখনো অবৈধ। মানে এই তথ্য কি কখনো সাংবাদিক এমনি এমনি পান? কোনো অনিয়ম কোনো দুর্নীতির তথ্য এমনি এমনি পেয়ে যাবেন? মানে এইটা কি আপনি বিশ্বাস করেন? ধন্যবাদ। এখন রোজিন ইসলামের বিষয়টি তো মামলা হয়েছে, তিনি জামিন পেয়েছেন, আপনি যদি সার্বিকভাবে একটু বলেন এই মামলার আউটকাম কি হবে সেটি তো তদন্ত হচ্ছে, আমরা তো কিছু জানি, আদালত সেটি নির্ধারণ করবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানের 3য় ভাগের যে মৌলিক অধিকার, সেখানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, কিন্তু সংবাদের স্বাধীনতা সেটা কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, এবং এখানে ফর দ্য প্রোটেকশন অফ দ্য হেলথ, মোরাল, এবং হচ্ছে ফর দ্য প্রিভেন্টিং দ্য ডিসক্লোজার অফ ইনফরমেশন রিসিভড ইন কনফিডেন্স, যে এইসব ইস্যুতে কিন্তু আপনার সংবাদপত্রের যে সংবাদ প্রকাশ করার বিষয়টি কিন্তু আপনার উন্মুক্ত নয়। এখন আপনি যে উদাহরণ দিয়েছেন, অফকোর্স আমি মনে করি যে সংবাদপত্রের প্রকাশ হয় না, এমন কোন দুর্নীতির বিষয় এটি যে প্রকাশিত হয়েছে যার কারণে ধরেন যে সরকার দুর্নীতিটি আপনার ধরতে পেরেছে এবং সাজা দিয়েছে, এই ধরনের বিষয়টা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমি তো মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বলা হয় যে
সংবাদপত্র চতুর্থ স্তম্ভ। এই জন্য এই ধরনের যে প্রফেশনের সাথে যারা থাকে তাদেরকে এই যে জার্নালিজম বিষয়টি মানে তাদের চর্চা করতে হয় উইথ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আজকে দেখেন যে আপনি যে ঘটনাটি ঘটেছে এটি বিচারাধীন, কিন্তু এখানে কি বিষয়টি ছিল, এখানে হচ্ছে যে আমাদের যে করোনাকালীন সময়ে আমাদের যে টিকা সংগ্রহের বিষয়টি নিয়ে আজকে রাষ্ট্রে এক ধরনের আপনার প্রশ্ন দিয়েছে। আমাদের অনেকগুলো রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক যে আলোচনা অব্যাহত আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে এখানে অনেক গোপন বিষয় ছিল, যেটি প্রকাশিত হলে আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা মন্ত্রী কিন্তু বলেছিলেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তাহলে যদি আমি প্রশ্ন করি যে এরকম একটি গোপন নথি, গুরুত্বপূর্ণ নথি, যে নথিটি বাইরে এলে সে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে, এখন সেই রকম একটি নথি এপিএস এর রুমে থাকবে এবং সেই রুমে কোনো মানুষ থাকলো না। এই যে এখন যদি প্রশ্ন আসে যে রোজিনা ইসলাম জেল খাটলেন, কিন্তু যে কর্মকর্তা কর্মচারী এই গোপনীয় নথি গোপন রাখতে পারলেন না, যথাযথ জায়গায় রক্ষিত করতে পারলেন না, সেখানে আইনের প্রয়োগ কোথায়? দেখেন, এই প্রসঙ্গে তো স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা সুনির্দিষ্ট করে বলেছে যে এখানে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে থাকে এবং সেখানে যদি সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি যদি কোনো অন্যায় করে থাকে তারা সেটা চিহ্নিত করবে এবং তাদেরকে বিচারের আওতায় আনবে। বিষয়টি যেহেতু তদন্তাধীন রয়েছে, আমি মনে করি যে এই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে আমি যে কথাটি বলছিলাম যে গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থায় সংবাদপত্র, গণমাধ্যম কর্মী এবং সরকার পরিচালনার সাথে যারা থাকে তারা হচ্ছে পরস্পরের পরিপূরক। এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, এটাও প্রাসঙ্গিকভাবে আমাকে বলতে হয়, আজকে সাংবাদিক রোজিনা ইসলাম মুক্তি পাওয়ার পরে, জামিনে মুক্ত হওয়ার পরে দেখা গেছে যে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে রোজিনার যে জামিনের আদেশটি নাকি ফরমায়েশি রায়, মানে তারা রোজিনার মুক্তিতে খুশি হতে পারেননি। দেখা যাচ্ছে এই ঘটনার সাথে সাথে যেভাবে এই বিষয়টি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ না করে এই বিষয়কে নিয়ে এক ধরনের রাজনীতি করা হয়েছে এবং সাংবাদিক সমাজের সাথে সরকারের আপনার বিবাদ জড়িয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র হয়েছে এবং সাংবাদিক সমাজের আবেগ অনুভূতিকে উস্কিয়ে দিয়ে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের বাক স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য যতগুলো আইন প্রণয়ন করেছে, যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009 সালে হয়েছে এবং আপনার জনস্বার্থে তথ্য প্রকাশের যারা করবেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য হুইসেল ব্লোয়ার্স প্রোটেকশন অ্যাক্ট 2011 সালে হয়েছে। এই আইনগুলো তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। আমি আবার একটা উদাহরণ, তথ্য অধিকার আইনটা খুব চমৎকার একটা আইন করা হয়েছে। আমি আজকে ভারতের এক সাংবাদিক বন্ধুর সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন তাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 মেয়াদে 7 বছর ক্ষমতায় আছেন, তিনি আজ পর্যন্ত একটি সংবাদ সম্মেলন করেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা প্রতিবার বিদেশ সফরের পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভবনে তিনি সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং করোনার সময় করেছেন। এখানে এক ধরনের রাজনীতি করার চেষ্টা করা হয়েছে, আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দেশের ভাবমূর্তি বাইরে কিভাবে ক্ষুণ্ণ করা যায় তার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছে। আজকে জাতিসংঘ বিবৃতি দিয়েছে, যে কথাটি বলা হচ্ছে, এটাও আমি বলবো যে আমাদের গণমাধ্যম কর্মীদের বের করা দরকার। আমাদের আভ্যন্তরীণ একটি ছোট্ট বিষয়কে তারা কিভাবে জাতিসংঘে নিয়ে যায়। কে নিয়ে গেলেন? মুশফিক ফজল আনসারী। তিনি কে? তিনি 2001 সালের নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া সরকারের উপপ্রেস সচিব ছিলেন। তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় জাতিসংঘে বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসাবে পদায়ন হওয়ার পরে তিনি দেশে ফেরত না এসে চাকরি শেষ হওয়ার পর ওই দেশে অবস্থান করে প্রতিনিয়ত তিনি সেখানে হোয়াইট হাউসের প্রেস ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের যে প্রেস ডিপার্টমেন্টের কাছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রভোগ করার মতো প্রশ্ন করে সেখান থেকে মন্তব্য আনার চেষ্টা করেছেন। আমি মনে করি যে আমাদের এখানে আমরা কারো প্রতিপক্ষ নেই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার। আজকে সাংবাদিকদের কল্যাণের জন্য আমরা যা করেছি, করোনার সময়ে আমাদের দুস্থ সাংবাদিকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী 10,000 টাকা করে দিয়েছে। এটি খুব ছোট হতে পারে, কিন্তু দেশের সাধারণ নাগরিকদের আপনি আইনের কথা উল্লেখ করেছেন, কল্যাণ ট্রাস্ট
কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করা হয়েছে, তাদের ছেলেদের বৃত্তির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমি মনে করি যে আমাদেরকে প্রতিপক্ষ করা, সরকারকে বেকায়দায় ফেলে দেওয়া একটি চিহ্নিত মহল যারা এর আগে গুজব তৈরি করেছে। আপনারা জানেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় কিংবা কোটা সংস্কার আন্দোলনের সময় যারা বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ছাত্রীদের ধর্ষণ করে পার্শ্ববর্তী লেকে ফেলে দেওয়া হয়েছে, এই ধরনের গুজব যারা প্রচার করেছিল তারাই আজকে এই বিষয়টিকে অত্যন্ত দুরভিসন্ধিমূলকভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র করেছে। আমি মনে করি যে তাহলে আমি যদি এই পরিস্থিতিতে আপনাকে প্রশ্ন করি যে এই যে পরিস্থিতি এখন তৈরি হলো, সাংবাদিকতা এবং প্রশাসন একটা, আপনি বলছেন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মুখোমুখি একটা করার চেষ্টা হয়েছে বা একটা হয়েছে, সেই জায়গায় রাজনীতিবিদদের আসলে ভূমিকা কি দেখেন আপনি? রাজনীতিবিদ হিসেবে আপনারা কি ভূমিকা রেখেছেন এই দুপক্ষের? দেখেন, এই রাজনীতিবিদরাই তো এই দেশের সব সময় যে আমাদের দল, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান আমি বলতে পারি, এই সংবাদ কর্মীদের যে স্বাধীনতার যে রক্ষার বিষয়টি এই রাজনীতিবিদরাই করেছে। আপনারা জানেন 1992 সালে যখন ঢাকার প্রেস ক্লাবে তৎকালীন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন সাহেব সাংবাদিকদেরকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিলেন, সেদিন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পার্লামেন্টে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জবাব চেয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, রাতের অন্ধকারে পুলিশ কে সাংবাদিক কে মানুষ তারা নির্ণয় করতে পারেনি। আপনারা ভুলে যাবেন না যে জনগণের সাংবাদিক যিনি আপনার তথ্য সংগ্রহ করতে সচিবালয়ে গিয়েছিলেন 1994 সালে, তৎকালীন বিএনপির প্রতিমন্ত্রী আলমগীর সাহেব নিজের হাতে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। আজকে এই ধরনের ঘটনা তো বাংলাদেশে অনেক সময় ঘটেছে এবং সে সময়ে এই সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে এখন কি করবেন? এখন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এখন আপনারা এটা নিরসনে কি উদ্যোগ নেবেন, কি ভূমিকা রাখবেন? আমি বলি 2001 সালে নির্বাচনের পরে এই বাংলাদেশে বিবিসি সাংবাদিক মানিক সাহা সহ 16 জন সাংবাদিককে হত্যা করেছিল বিএনপি সরকার এবং বিদেশি সাংবাদিক চ্যানেল 4-এর ব্রুনুস সরন্টিনি, জাইবা মালিকদের গ্রেপ্তার করা হয়েছিল। 400 সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন। আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের অধিকার এবং সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য, এই সংবাদপত্র মাধ্যম গণমাধ্যমকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি সে সময় তার প্রতিবাদ করেছিলেন। আজকে যে 50টি টেলিভিশন চ্যানেল আজকে আমরা দেখতে পাচ্ছি এবং দলমত নির্বিশেষে সকল দল তাদের বক্তব্য প্রকাশ করতে পারছে, আজকে যে 22,000 আপনার ইলেকট্রনিক 22,000 যে অনলাইন মিডিয়া সহ বিভিন্ন পাক্ষিক দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা রয়েছে, আজকে সব জায়গাতে সরকারের সমালোচনার পরও তো আজকে বাক স্বাধীনতার বিষয়টি আমরা স্থির করে রেখেছি। আমরা চাই যে গণমাধ্যম যে অবাধ থাকবে, আমরা চাই যে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশ আওয়ামী লীগ চায়, আমাদের সরকার চায় সবসময় গণমাধ্যম সক্রিয় থাকবে, উন্মুক্ত থাকবে এবং গতিশীল থাকবে এবং স্বাধীনভাবে কাজ করবে। এখানে যদি কোনো দুর্বলতা যদি থেকে থাকে, কোথাও যদি গলত থেকে থাকে, অবশ্যই সেটি আমরা রিফর্ম করব, আমরা সংস্কার করব। এবং আমি আবারও বলছি, রুজিনা ইসলামের বিষয়টি মামলা আজকে তদন্তাধীন রয়েছে, এটি বিচারে অবশ্যই নির্ধারিত হবে। এবং আমি এও বলছি যে এখানে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা দুর্নীতি যদি সেখানে যদি জানা যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সরকার আমাদের দলের নেতাকর্মী হওয়ার পরও, এমপি হওয়ার পরও, সাবেক মন্ত্রী হওয়ার পরও তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আইনের আওতায় এনেছে। এবং সাংবাদিক যে গণমাধ্যমের প্রতি যে আমাদের যে ধারণা, আমাদের যে শ্রদ্ধা, সেটি যেভাবে ছিল সেটি আমাদের অটুট রয়েছে। জি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য।